সবাইকে শুভেচ্ছা। প্রথমেই আমাকে বলতে হচ্ছে আমি কিন্তু ভয় পাচ্ছি এত স্টুডেন্টের সামনে কি বলবো, কি নিয়ে বলবো। আমি কথা যেটা বলবো আমার কার্টুন নিয়েই কথা বলবো। আমি প্রায় 50 বছর ধরে আমি কার্টুন রাখতেছি, 50 ইয়ার্স। আমার একটা ম্যাগাজিন আছে যেটার নাম উন্মাদ, আগে যে বলবো, সেটার বয়স কিন্তু 46 বছর। কাজে তোমাদের বাবা মার জন্মের আগে এই পত্রিকাটা বেরিয়েছে, এটা এখনো আছে। আমি কার্টুন রাখি, আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি কি করেন, তখন আমি বলি আমি কার্টুন রাখি। তখন সেকেন্ড যে প্রশ্নটা করে সেটা হচ্ছে আর কি করেন, মানে শুধু কার্টুন রাখলে হবে না, আমাকে আরো কিছু করতে হবে। তো আমি যেটা মনে করি আমাদের যারা স্টুডেন্ট আছে এখানে প্রত্যেকেরই পড়াশোনার পাশাপাশি একটা ক্রিয়েটিভ আইডেন্টিটির দরকার। সেটা হতে পারে গান গাওয়া, সেটা হতে পারে কবিতা বলা, সেটা হতে পারে ছবি আঁকা, সেটা হতে পারে কার্টুন আঁকা। আমি যেটা ফিল করি কার্টুন আঁকাটাই হচ্ছে সবচেয়ে ইজি একটা ক্রিয়েশন। আমি যে সবসময় বলি তোমার যদি একটা এয়ারফোর্স কাগজ থাকে তোমার হাতে, আর একটা বড় কলম থাকে, আর যদি একটা নিউজ পেপার থাকে, তাহলেই তুমি একজন কার্টুন এসে তুমি কি করবা, দুটো ক্যারেক্টার রাখবা, তারা একটা নিউজ নিয়ে কথা বলবে, সেটাই কার্টুন। ঠিক আছে? কিন্তু আমাকে বললে স্যার আমি তো ছবি আঁকতে পারি না, আমি কিভাবে কার্টুন খাবো? আসলে পৃথিবী চলতেছে দুইটা জিনিস মধ্যে, একটা হচ্ছে আইডিয়া আর একটা হচ্ছে স্টাইল। আমরা তো বাংলা লিখতে পারি, আমরা ইংরেজিও লিখতে পারি। যে বাংলা লিখতে পারে, যে ইংরেজি লিখতে পারে, সে কিন্তু ছবিও আঁকতে পারে, কারণ লেখালেখি ব্যাপারগুলি সবই কিন্তু ছবি। আমরা যেমন ক্ষমা, আমাদের ক্ষমা যে শব্দটা, এটা যে ক্ষয় দেখতে হয়, একটা মানুষের ফেস আঁকতে তার থেকে কম পরিশ্রম হয়। তার মানে কি? তার মানে আমাদের ভিতরে, আমাদের রক্তের ভিতরে ড্রয়িং ব্যাপারটা কিন্তু আছে। হাইরোগ্লিফিক্স কথা তো তোমরা শুনেছো, হাইরোগ্লিফিক্স সেটা হচ্ছে মিশরের প্রথম হাইরোগ্লিফিক্স শুরু হয় আজ থেকে 5000 বছর আগে, তাই না? সেটা হচ্ছে এক ধরনের ছবি দিয়ে কথা বলা। কিন্তু এই জিনিস যখন শুরু হয় তখন কিন্তু আমাদের লেখালেখি ব্যাপারটা আসেনি। লেখালেখি ব্যাপারটা আসতে অনেক পরে, আগে আছে ছবি। সো আমাদের রক্তের ভিতরে এই ড্রয়িং ব্যাপারটা কিন্তু আসে। ওকে, আমরা আসতে পারি। এখন ধর আমি একটু আগে বললাম আমাদের পৃথিবী চলতেছে দুটো জিনিস, একটা হচ্ছে আইডিয়া আর একটা হচ্ছে স্টাইল। করতে গেলে তুমি যত তুমি একটা ছবি আঁকলা, তুমিও তো বললো যেটা ভালো হয় নাই, এটা আমি কিভাবে কি করবো, কিন্তু ওখানে একটা স্টাইল আছে, সেই স্টাইলটা বের করতে হবে। সেই স্টাইলে বের করার দায়িত্ব হচ্ছে যারা প্রফেশনাল কার্টুন পাবে। ওকে, এখন ধরো তোমার মাথায় একটা আইডিয়া আছে, তুমি কি করবা? তুমি দুটো ক্যারেক্টার রাখবা, তারা কথা বলতেছে, ফোন আসছে দুটো, তুমি ফোন আসছে। এখন ধরো তোমার মাথায় একটা আইডিয়া আসছে, তুমি একটা কার্টুন রাখবা, তুমি দুইটা ক্যারেক্টার রাখলা, ক্যারেক্টার রেখে ওখানে একটা ডায়লগ দেওয়া, ওটাই কার্টুন। এখন তোমার মনে হলো তোমার মাথায় যে আইডিয়াটা আসছে এটা আরো বড় স্পেস থাকবে, তখন তুমি কি করবা? তখন তুমি কার্টুন স্ট্রিপ আঁকবা, তখন প্যানেল বেড়ে যাবে, 3টা প্যানেল হবে। আগে ছিল একটা সিঙ্গেল প্যানেল, এখন হবে 3টা প্যানেল। তোমার মনে হলো যে না, যে আইডিয়াটা আমি কাজ করতেছি এটা আমার আরো বড় স্পেস থাকবে, তখন তুমি কি করবা? তখন তুমি কমিক্স আঁকবা। এখন তোমার মনে হলো না, আমার আরো বড় স্পেস থাকবে, তখন কি করতে হবে? তখন আমরা গ্রাফিক ভাবে লাগবে। তো তার মানে কি একজন কার্টুনিস্টের জার্নি কিন্তু অনেক দীর্ঘ। সে প্রথমে কার্টুন আঁকবে, তারপরে সে কার্টুন স্ট্রিপ আঁকবে, তারপরে সে কমিক্স আঁকবে, তারপরে গ্রাফিক নোভেল আঁকবে। ওকে, আর তারপরে আরো স্টেজ আছে, সেটা কি? সেটা হচ্ছে অ্যানিমেশন, 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন। এই স্কোপগুলি কিন্তু একজন কার্টুনিস্টের আছে। আচ্ছা, যাই যেটা বলতেছিলাম, তো তার মানে কি কেউ যদি কার্টুনিস্ট হতে চায় তার জার্নিটা কিন্তু অনেক লম্বা। আগে হয়তো কি অনেক আগে আমরা পত্রিকার কোনায় একটা ছোট্ট কার্টুন রাখতাম, ওটাকে বলে কর্নার কার্টুন কিংবা গ্যাগ কার্টুন বলে।
কিন্তু তারপরে এখন আরো স্কোপ বেড়ে গেছে। আমরা এখন করি কি কার্টুন স্ট্রিপ আঁকি, আমরা কমিক্স আঁকি, আমরা গ্রাফিক নোভেল আঁকি, তারপরে আমরা অ্যানিমেশনের দিকে যাই। যারা কার্টুনিস্ট তারা কিন্তু তাদের প্যানেল সম্পর্কে খুব ভালো ধারণা থাকে, যে কারণে তারা অ্যানিমেশনে সবসময় ভালো করে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন আরেকটা জিনিস দরকার, কার্টুন আঁকতে গেলে আরেকটা জিনিস লাগে, সেটা কি? সেটা হচ্ছে সেন্স অফ হিউমার। মানে সেন্স অফ হিউমারটা থাকতে হবে, মজা করার ব্যাপারটা, মজার ব্যাপারটা ধরতে পারা। আমরা কিন্তু বাঙালি জাতি হিসেবে আমাদের যথেষ্ট সেন্স অফ হিউমার আছে। যেমন আমি একটা উদাহরণ দিই, উদাহরণটা হচ্ছে ওই কিছুদিন আগে আমি বাজারে গিয়েছিলাম আম কিনতে। তো আমার আগে জিজ্ঞেস করলাম, এ ভাই তোমার আম মিষ্টি হবে তো? আমরা গম্ভীর হয়ে বললো, আপনার ডায়াবেটিস হলে এই আম নিয়েন না। তার মানে বোঝা গেছে সে কিন্তু তার মধ্যে সেন্স অফ হিউমার আছে, সে ব্যাপারটা অন্যভাবে বলবো। তা আমাদেরকে এই অবজারভেশনটা নিতে হবে। আমরা যখন আশেপাশে ঘুরি তখন ওই মানুষের যে সেন্সটা, মানুষ যে মজা করে, এই বিষয়টা খেয়াল করতে হবে। যেমন অবজারভেশন, একজন কার্টুনিস্ট, ভালো কার্টুনিস্ট হলে তোমাকে তোমার অবজারভেশন ভালো থাকতে হবে। আমরা বরং এই ফাঁকে একটা অবজারভেশনের টেস্ট করতে পারি। সেটা হচ্ছে, ধরো বৃষ্টি হচ্ছে, আমাদের দেশে কি হয়, বৃষ্টি হলে সঙ্গে সঙ্গে ট্রাফিক জ্যাম লেগে যায়, তাই না? এটার কারণটা কি কেউ কি বলতে পারবে? বৃষ্টি হলে সাথে সাথে কেন ট্রাফিক জ্যাম লাগে? একজন বলছে রাস্তায় পানি জমে, শুধু এইটুকুই, আর কিছু না। কিন্তু এটা একটা মজার ব্যাপার, এখানে একটা মজা আছে, খুব ভালো মজা। এটা একটা রিসার্চ। সেটা হচ্ছে বৃষ্টি হলেই সাথে সাথে কেন পানি জমে, এটার কারণ হচ্ছে তখন ট্রাফিক পুলিশ দৌড়ে যায় ছাতি আনতে, কাজে তখন ট্রাফিক পুলিশ থাকে না, ন্যাচারালি একটা জ্যাম লেগে যায়। এরকম আরো কিছু অবজারভেশন আছে। যেমন ধরো বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশেই এবং ঢাকা শহরেও যখন হাইজ্যাক হয়, তখন হাইজ্যাক হয় হিন্দু মেলা বেশি। কেন? কোনো আইডিয়া আছে? হিন্দু মেলা বেশি হাইজ্যাক হয় কেন? কেউ বলতে পারবে? এটাও একটা রিসার্চ। এটা হচ্ছে হিন্দু মেলা সবসময় ওই কি বলে খাঁটি গহনা পরে, আবার হাইজ্যাকেরা সেটা জানে। তাদের ধর্মীয় কারণে তারা সবসময় খাঁটি গহনা পরে, এই কারণে তাদের মানে হাইজ্যাকেরা ব্যাপারটা জানে। তো যাই হোক, এখন আমি চাই, আমি যেটা মনে করি আর কি, আমাদের সবারই সেন্স অফ হিউমার আছে, আবার আমরা কিন্তু অনেক মজা করি। আমরা ইদানিং ফেসবুকে দেখা যায় সবাই সুন্দর সুন্দর মিম তৈরি করি, এগুলি কিন্তু মজার মিম। আমি এগুলিকে যদি আমি ছবিতে নিয়ে আসি তাহলে এগুলি কার্টুন, তাই না? কার্টুনের জার্নি আসলে অনেক লম্বা। এখন সারা ওয়ার্ল্ডে গ্রাফিক্স নভেলের একটা আন্দোলন শুরু হচ্ছে, কারণ এখন বাচ্চারা মানে তোমরা একটু বই টই কম পড়ো, ম্যাগাজিন একটু কম পড়ো, যে কারণে যারা গবেষক, যারা ওয়ার্ল্ড ওয়াইড যারা গবেষক, তারা রিসার্চ করে বের করেছে যে কি বলে এটাকে, যে ওদেরকে বই পড়াতে হবে। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত কিছু বই আছে, যেমন ধরো ওল্ড ম্যান এন্ড দ্য সি কিংবা ওয়ার এন্ড পিস, বিখ্যাত সব বই, যেগুলি হয়তো নোবেল প্রাইজ পাওয়া বই। সেই বইগুলি তাদেরকে পড়তে বাধ্য করা হবে। সেটা কি হবে? সেগুলিকে ছবিতে নিয়ে আসতে হবে, সেগুলি ছবিতে চেঞ্জ করতে হবে। যেমন ধরো সেটাই হচ্ছে গ্রাফিক নভেল, ছবিতে কনভার্ট করতে হবে, তাহলে সেটাই হচ্ছে গ্রাফিক নভেল। এই জিনিসটা এখন সারা ওয়ার্ল্ডে শুরু হয়েছে, ইভেন আমাদের দেশেও শুরু হয়েছে। আমরা আগে কার্টুন আঁকতাম, এখন আমাদের কার্টুনিস্টরা কমিক্স আঁকে এবং তারপরে তারা গ্রাফিক নভেল আঁকা শুরু করেছে। এটা খুবই জরুরি। সো তোমরা যারা কার্টুনিস্ট হতে চাও তাদেরকে ওয়েলকাম, আমি আমার অফিসে তাদেরকে ওয়েলকাম জানাই। তোমরা যারা কার্টুনিস্ট হতে চাও আমি তোমাদেরকে কার্টুন আঁকা শেখাবো। যেটা একটু আগে বললাম যে আমি স্যার আঁকতে পারি না, এই কথাটা ভুল, আমরা সবাই আঁকতে পারি, শুধু একটা দেখাই দিতে হবে তোমার স্টাইল কোনটা সেটা বের করে আনতে হবে। ঠিক আছে? কি তোমরা কি কেউ কার্টুনিস্ট হতে চাও? কেউ চায় না নাকি চায়? ও থ্যাংক ইউ, খুব ভালো লাগলো যে তোমরা কার্টুনিস্ট হতে চাও। আমি যখন কার্টুনিস্ট এটাকে পেশা হিসেবে নিয়েছিলাম সেটা 1978 সালে, আজকে থেকে প্রায় 50 বছর আগে। তখন সবাই আমাকে নিরুৎসাহিত করেছিল যে না, এটা কোনো বাংলাদেশের প্রফেশন হতে পারে না, এটা তুমি এইদিকে তুমি যেও না। কিন্তু আমি একজন ব্যাংকার ছিলাম, তখন ব্যাংকের চাকরি ছেড়ে আমি কার্টুনিস্ট ছেড়ে এলাম। এখন আমি মোটামুটি একজন কার্টুনিস্ট।
তোমরা আমাকে এখানে ডেকে এনেছো, যেহেতু আমি একজন কার্টুনিস্ট হয়েছি এবং বাংলাদেশে তুমি এখন যত কার্টুনিস্ট দেখবা যারা আছে তারা কিন্তু সবাই কিন্তু আমার এই উন্মাদ পত্রিকা থেকে বের হয়ে এসেছে। উন্মাদ পত্রিকা কিন্তু একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, কার্টুন আকার একটা প্ল্যাটফর্ম, এখানে যে কেউ প্র্যাকটিস করতে পারে। সো প্রফেশন হিসাবে একটা সময় ছিল আমরা শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হতে যেতাম, তাই না? এখন কিন্তু আরো নতুন নতুন প্রফেশন হয়েছে। আমাদের এখানে একজন অনারেবল গেস্ট আসছেন, উনি একজন বিখ্যাত শেফ। তো এটা আমাদের এখানে যারা আসতেছে, আজকে যারা তোমার সাথে কথা বলবে তারা নতুন নতুন প্রফেশন নিয়ে কথা বলবে, যে প্রফেশনগুলি খুবই সাকসেসফুল। যেমন একজন কার্টুনিস্ট, সে যখন একটা পত্রিকায় জয়েন করে তখন তার এটা হয় একজন অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে সে জয়েন করে। সো এটা একটা প্রফেশন। তো আমি আশা করবো ভবিষ্যতে তোমরা একাকেও করবে। একটু আগে যেটা বললাম, পড়াশোনার পাশাপাশি তোমাকে একটু ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত থাকতে হবে। একটু ছবি আঁকলা, একটু গান গাইলা, কোনো একটা আবৃত্তি করলাম, ক্রিয়েটিভ তাহলে হয় কি ব্রেনের নিউরনের কানেকশনগুলি একটু বেড়ে যায়, একটা এক্সারসাইজ হয়। এটা খুবই জরুরি, শুধু পড়াশোনা করলে হবে না, একটা ক্রিয়েটিভ জায়গায় তোমাকে যুক্ত হতে হবে। এবং সেটা সবচেয়ে ইজি হইতেছে কার্টুন। ওকে, তো তোমরা কি আচ্ছা, যাই হোক, আমাদের এখানে যেটা কথা শুরু হচ্ছে, আমার গল্পের সময় 15 মিনিট মনে হয়ে গেছে। আমি তো তোমাদের কাছে বিদায় নিচ্ছি। তোমাদের ভালো লাগছে, তোমাদের ক্যাম্পাস তো অনেক বড়, এটা একটা বিশাল ব্যাপার। ঢাকায় যে এত বড় একটা ক্যাম্পাস আছে জানতাম না। তো তোমরা যদি কার্টুনিস্ট হতে চাও তাহলে ওয়েলকাম টু মাই অফিস। আরেকটা কথা, আমি একজন বিখ্যাত দার্শনিকের একটা বক্তব্য তোমাদের শোনাতে চাই। সেটা হচ্ছে, সামনে এগিয়ে যেতে হলে একজন প্রতিদ্বন্দ্বী লাগে, যে আমি তাকে ক্রস করে এগিয়ে যাবো, তাই তো? একজন প্রতিদ্বন্দ্বী লাগে। সেই প্রতিদ্বন্দ্বীরা কেউ জানো? সেই প্রতিদ্বন্দ্বী হচ্ছে তুমি নিজেই। তুমি আজকের তুমি আর গতকালকের তুমি, এই যে দুইটা মানুষ, আজকের তুমি আর গতকালকের তুমি। তোমার প্রতিদ্বন্দ্বী হচ্ছে গতকালকের তুমি। তুমি সবসময় সারাদিন যেটাই করো সবটুকু শেষ করে এসে একটা হিসাব করবে যে গতকালকে তুমি কি করছো, আজকে আমি কি করলাম। তুমি যদি দেখো যে তোমার গতকালের খাওয়াটা একটা কম হয়ে গেছে, আজকের খাওয়াটা ছেলে কিছু হয় নাই, তাহলে কিন্তু হবে না। তোমাকে সবসময় একটা আপডেট থাকতে হবে। গতকালকে তোমার থেকে আজকের তুমি সবসময় আপডেট থাকবা। এই যে তোমার প্রতিদ্বন্দ্বিতা তোমার নিজের সাথে, এটাই তোমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ, থ্যাংক ইউ।